মুর্শিদাবাদ ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শহরগুলির মধ্যে এর অবদান কোনো দিক থেকে কম নয়। আপনি কি জানেন পশ্চিমবঙ্গে অবস্থিত এই শহরটি একসময় বাংলার রাজধানী ছিল। মুর্শিদাবাদ তার নবাবদের রাজত্ব, প্রাচীন স্থাপত্য এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য এখনও বিখ্যাত। মুঘল সাম্রাজ্যের পতনের পর এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার আগে এই মুর্শিদাবাদ শহরটি বাংলার রাজধানী ছিল। 1704 সালে মুর্শিদ কুলি খান এই শহরটিকে রাজধানী হিসেবে ঘোষণা করেন এবং এর নামকরণ করেন মুর্শিদাবাদ। এখানে হাজারদুয়ারি প্রাসাদ, ইমামবাড়া এবং কাটরা মসজিদ সহ আরও এমন অনেক ঐতিহাসিক স্থান রয়েছে যার ইতিহাস শুনলে আপনি অবাক হবেন। আর এই মুর্শিদাবাদের ইতিহাসের সব গল্প জানতে আজ আপনাদের নিয়ে যাচ্ছি এই শহরের সব থেকে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলোতে। তবে আশা করছি আপনি ভিডিওটির মাঝপথে ছেড়ে যাবেন না। আর আজ আমাদের ভ্রমণের সঙ্গী হিসেবে রয়েছে আমাদের গ্রুপের সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি আমার বাবা, আমার মেজো ভাই সুরঞ্জিত, আমার ছোট ভাই সঞ্জীব, আমার মাসির মেয়ে এবং আমাদের আদরের ছোট বোন প্রীতি। আর আমার কথা আলাদা করে কি বলবো। তবে আসুন আমাদের এই ঘুরতে যাওয়ার গল্পটা বেথরডরিতে অবস্থিত আমার গ্রামের বাড়ি থেকেই শুরু করা যাক। এমা বাইরে কেন, ঘরে আসুন। তো আমরা যাচ্ছি আজকে মুর্শিদাবাদ নবাব সিরাজউদ্দৌলার রাজত্ব দেখতে। সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে। মা সবাইকে ঠান্ডা জল টল ভরে দিচ্ছে ফ্লাস্কে। এই একটা বোতল, এই একটা বোতল, হ্যাঁ এই একটা বোতল, দুটো বোতল হয়ে যাবে না? আর একটা 2 লিটার নিব। ও বাবা মা চলো মা। না কেন? আরে শরীর অসুস্থ, আমরা ধরে রাখবো সবাই। আরে টোটো থেকে নামতে হবে না তো, হ্যাঁ মাকে কখন থেকে বলে যাচ্ছি, বাবাও তেলে যাচ্ছে 2 ঘন্টা ধরে। বাবা তো শুয়েছিল, মারে ছাড়া যাবে না। তুমি চলো। কেউ যেতেই চায় না, ঠিক আছে কারো যেতে হবে না, আমরাই যাই। এখন অব্দি আমাদের যাওয়ার প্ল্যান, আমরা 3 ভাই, তার সঙ্গে আছে প্রীতি আর হলো বাবা রেডি হচ্ছে। সবাই যাচ্ছ ঠিক মতো না, ঘুরিয়ে ঠুরে রেডি যাবো। আমাদের মেইন যাওয়ার রিজন হলো এ, ঠিক আছে। এ কলকাতাবাসী, শহরে থাকে, সে এসছে আমাদের এখানে। এক্সাইটেড? ও ব্লগ করছে। ও এতদিন অ্যাকচুয়ালি মিনি ব্লগ বানাতো, কিন্তু আজকে সাডেনলি ওর ইচ্ছে হয়েছে যে ফুল বড় ব্লগ বানাবে। অল দ্য বেস্ট। তো আমার উঠতে একটু দেরি হয়ে গেছে সকালে, তার জন্য আমার উঠার আগেই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমি স্নান করে তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। সকাল থেকে এখনো কফি হয়নি, এর জন্য সবাই রেডি হতে হতে একটু কফিটা খেয়ে নিই, কারণ আমার জন্য কফিটা খুব ইম্পর্টেন্ট, নাহলে এই ঝিমানোটা কাটবে না। তুই কি আবার ড্রেস চেঞ্জ করবি প্ল্যান করছিস? করে নে তাড়াতাড়ি। আরে কফি তো খাওয়া নাই, সকালবেলা ঘুম থেকে উঠে একটু বিজি ছিলাম, তো সেই নিয়ে। जो मेरा है वो तेरा है, जो तुम दोनों का है वो मेरा है। तेरा वाला क्या होगा? तेरा वाला हमारा नहीं है। हाँ। उसका भी सब कुछ हम दोनों का है, हम दोनों का जो भी है उसका है। আমাদের জামা প্যান্ট জুতো মুতো সব হয়ে যায়। তোমার গুলো হয়ে যায় তো? পা থেকে মাথা অবধি সব আমাদের। এই জামাটা আমার। আমি বাবারটা পরি, আমি আর গুড্ডু বাবারটা পরি। বাবা নিজের জিনিস সেদে সেদে পরানোর চেষ্টা করে, জামা প্যান্ট, ঘড়ি। তো আমাদের 5 জনের মধ্যে 4 জন রেডি, আর একজন আবার ড্রেস চেঞ্জ করতে গেছে। কানের দুল ম্যাচ করছে না ড্রেসের সঙ্গে, এর জন্য আবার ড্রেস পরতে গেছে। ও ড্রেস চেঞ্জ, ড্যান্ডি লাগছে, ড্যান্ডি মামুনি। দিলাম বলে সব খেয়ে নিচ্ছিস নাকি তুই? এই হলো ফুল ফ্যামিলি। আরে এর আগে একটা দিমা আসছি, সাবধানে। তুমি সাবধানে থেকো। মা হচ্ছে এগিয়ে দিতে যাচ্ছে, তাই তো? যাওয়া না তো কইলাম কতবার, চলো চলো। আমরা ঘুরতে যাচ্ছি কাকিমা মুর্শিদাবাদ। আসি, ঘরে যাও তুমি। আমার বাড়ি থেকে বেথরডরি স্টেশন মাত্র 10 মিনিটের দূরত্বে, তাই বাড়ির সামনে থেকেই একটা ইলেকট্রিক রিক্সা নিয়ে নিলাম স্টেশনের উদ্দেশ্যে। বাবার অ্যাকচুয়ালি সকালে সুগারটা একটু বেড়েছিল। ঠিক আছে, এখন ঠিক লাগছে? তোমার কেমন লাগছে? মাসিলেই বোর লাগছে মেশর। তো কি তুমি তো ট্রাই করলে, আসলো নাকি করবে? বাবা আবার বলে যে তুমি না গেলে আমি যাব না। দুনিয়ায় প্রেম একমাত্র সত্যি, বাকি সব মিথ্যা। তো আমাদের মেজো ভাই গেল টিকিট কাটতে। থ্যাংক ইউ কাকা। স্যার হলো আমাদের ক্যাশিয়ার। কত টাকা আছে একবার মানি ব্যাগটা দেখা? আছে অনেক টাকা।
তো অ্যাকচুয়ালি আমাদের বেসরকারি স্টেশন অনেক ভাঙচুর হয়ে গেছে। এখান থেকে যেহেতু উত্তরবঙ্গের ট্রেন কানেক্ট করবে, এর জন্য এই লাইনের প্রত্যেকটা স্টেশন আবার রিবিল্ড করছে। তো আমরা এখান থেকে 11টা 8-এর ট্রেন ধরছি বেথুয়াডুরি থেকে, আর বেথুয়াডুরি থেকে 11টা 8-এর ট্রেন ধরা মানে আরও মোটামুটি 1.5 ঘন্টার রাস্তা। তো একটা তো পৌঁছাতেই বেজে যাবে। আর এই ভর দুপুরে কিরে 2-3 বার ড্রেস চেঞ্জ করা, 1 ঘন্টা ধরে রেডি হওয়া, বুঝবি কেমন লাগে। 9টার সময় ঘুরতে গেলে রোদ লাগবে না, এটা কোনো কথা আছে? ঘুরতে গেলে কষ্ট করতে হবে, মজা নিবা, তাহলে সাজা খাইতে হবে। কি মনে হয় ট্রেনকে আসছে? ডাকলি ট্রেনকে? ডাকলাম তো। ট্রেন কি বললো? বললাম গরমে কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি আসবে। ও তারপরেই অ্যানাউন্সটা শুরু হলো। আমরা যে লালগোলা প্যাসেঞ্জার ট্রেনটা ধরছি সেটা বেথুয়াডুরি থেকে ছাড়ার সময় 11টা বেজে 8 মিনিটে। আমাদের গন্তব্য স্টেশন মুর্শিদাবাদ। আপনি যদি কলকাতা বা তার আশেপাশে থাকেন তাহলে শিয়ালদা লাইন থেকে যে কোনো লালগোলাগামী ট্রেন ধরে মুর্শিদাবাদ পৌঁছাতে পারেন। আর আপনি যদি উত্তরবঙ্গের আশেপাশে থাকেন তাহলে আজিমগঞ্জগামী যে কোনো ট্রেন ধরে সহজেই পৌঁছে যেতে পারেন এই মুর্শিদাবাদ শহরে। আমাদের টিমের মধ্যে প্রথমবারের জন্য যাচ্ছে বাবার এটা প্রথমবার, আর প্রীতির এটা প্রথমবার। তোর ক নাম্বার বার? এটা যে 6 নম্বর বার। অনেক অনেক মামাদের সাথে কতবার গেছি, তারপরে নিজেরা গেছি, বন্ধুদের সাথে গেছি। আর একটা কথা, আপনিও নিশ্চয়ই জানেন ভ্রমণের সবচেয়ে এক্সাইটিং পার্ট হলো যাত্রাপথ। তাই চলুন বাবা আর ভাই বোনদের সঙ্গে পাঁপড় খেতে খেতে সেটার মজা নেওয়া যাক। আর এই 1.5 ঘন্টার জার্নিতে অনেকটা আড্ডা আর কিছুটা ঘুম দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্টেশন মুর্শিদাবাদ। এক বোতল জল শেষ অলরেডি, তো তার উপরে কিছু আলোকপাত করুন। আমি 2 লিটারের জলের কথা বলছিলাম, তোকে কেউ বারণ করেনি, তুই নিজে। এই যে তোরা সবাই মিলে বারণ করেছিস যে এত জল নিয়ে এসবি কেন? এটা না সব মানুষের ধর্ম যে নিজের দোষটা ঢাকার জন্য সবার দোষ দিয়ে বেড়ায়। জল ভরার জন্য লাইন দিয়েছে দাদা। হ্যাঁ এটা ঠান্ডাই তো। এই স্টেশনে নেমে বাইরে বেরিয়েই শুরু হলো আজকের গল্পের নতুন আরেকটি অধ্যায়। আর তার প্রথম পর্বটা হলো ঠিকঠাক ভাড়ার মধ্যে পুরো দিনের জন্য একটি গাড়ি ভাড়া নেওয়া, যা আমাদের মুর্শিদাবাদের বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে দেখাবে। আর এখানে আপনাদের জন্য রয়েছে 2টি কমন অপশন, এক ঘোড়ার গাড়ি, অন্যটি ইলেকট্রিক রিক্সা। কাকা সব ঘুরবো কিন্তু তুমি। হ্যাঁ, মুর্শিদাবাদ স্টেশন থেকে বেরোলে তুমি বাইরে 1000টা মানুষ পেয়ে যাবে, মানে সবাই তোমাকে ডাকাডাকি করবে যে ঘোড়ার গাড়িতে আসুন, টোটোতে আসুন। এই সবাই মোটামুটি পকেট কাটার জন্য বসে থাকে, কারণ জানে যে সবাই আননোন লোক আসে, নতুন নতুন লোক আসে, তাদের কাছ থেকে জান নিয়ে পড়ে। তোমরা আসো, এসে সবার সঙ্গে কথা বলো, মানে ঘোড়ার গাড়ি হোক বা টোটো হোক, সবার সঙ্গে দামাদামি করো, কারণ তারা যা বলছে সেটা অনেক বেশি বলে, কারণ তোমাদের দামাদামি জায়গা রেখেই তারা কথা বলে। তো আমরা ফাইনালি ডিসিশন নিলাম যে আমরা ঘোড়ার গাড়িতে যাবো। তো এই কাকা আজকে আমাদের ঘোরাচ্ছে। তো আমারও ইচ্ছে ছিল ঘোড়ার গাড়িতে যাওয়ার, আজকে বাবারও ইচ্ছে ঘোড়ার গাড়িতে। তো ঘোড়ার গাড়িটা একটা ঐতিহ্য এখানকার, সেই ঐতিহ্যটা পালন করাটা উচিত। আর এই ব্যাপারটা খুব অ্যাস্থেটিক হতে চলেছে। এই কাকা আজকে আমাদের সারথি। কাকা একবার হাই বলে দাও। হাই। তুই ভীষণ দিবি না তো? আমরা যাব কাঠগোলা বাগান, নবাবের নাচঘর, চিড়িয়াখানা, মিউজিয়াম, সুড়ঙ্গ পথ, জগৎ পাতাল ঘর, যে আয়না, নিজের মুখ দেখা যায় না, সোনার শাড়ি, রূপশাড়ি, বিচার করা ঘর, নসিপুর রাজবাড়ি, রাজা দেবী সিংহের রাজবাড়ি, 33 কর দেবতা ঠাকুর মন্দির, হীরাবাই ফাঁসি ঘর, মির্জাফরের বাড়ি যেখানে নবাব সিরাজকে মেছিল গুলবাগ, মির্জাফরের পরিবারের সমাধি, মির্জাফরের মসজিদ, আজিমুনিশা বেগমের জিন্দা কবর, চাঁদনি চক মসজিদ, তিরপুলিয়া গেট, বাচ্চাবালি কামান, মতিঝিল, অনেক কিছু দেখা যাচ্ছে, কাটরা মসজিদ। এই সব কিছু আমরা একদিনে কমপ্লিট করতে পারবো? হ্যাঁ, একদিনে। তোমাদের যদি এরকম প্ল্যান থাকে, একদিনের প্ল্যান, তোমরা একদিনের প্ল্যান নিয়ে আসতে পারো। কলকাতার আশেপাশে থাকলে একদিনে এসে পুরো মুর্শিদাবাদ এক্সপ্লোর করে ঘুরে চলে যেতে পারো। তো আমরা এখন যাচ্ছি মুর্শিদাবাদ সংশোধনাগারের পাশ থেকে। এটা এখনো রানিং আছে, এর ভেতরে এখনো লোক আছে। কখন বেরিয়েছো কাকা বাড়ি থেকে? খাওয়া দাওয়া হয়েছে? সকালেও কিছু খাওনি? তো আমরা এখন যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কাটরা মসজিদ, যেখানে মুর্শিদ কুলি খায়ের সমাধি রয়েছে। তারপরে হলো ওখানে একসঙ্গে এই মসজিদে 2000 লোক নামাজ পড়তে পারতো, তাই তো কাকা? ঠিক বলেছি? আমাদের এই ঘোড়ার গাড়ি ভ্রমণের প্রথম গন্তব্যস্থানটি হলো মুর্শিদাবাদের সবচেয়ে বড় মসজিদগুলির মধ্যে একটি, কাটরা মসজিদ, যা 1723 সালে মুর্শিদ কুলি খানের দ্বারা নির্মিত হয়েছিল। আপনি কি জানেন মুর্শিদ কুলি খান কে ছিলেন? জন্মসূত্রে তিনি একজন ব্রাহ্মণ পরিবারের ছেলে ছিলেন, যার নাম ছিল সূর্যনারায়ণ মিশ্র। তার বয়স যখন প্রায় 10 বছর,
তখন তাকে হাজি শফির নামক একজন পার্সিয়ান ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়। পরবর্তীতে তার ধর্ম মুসলিম ধর্মে পরিবর্তিত হয় এবং তার নাম হয় মুহাম্মদ হাদি। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে তিনি বাংলা, বিহার এবং উড়িষ্যার গভর্নর হিসেবে নিযুক্ত হন এবং মুর্শিদ কুলি খান নামে ভূষিত হন। আর তার এই মুর্শিদ কুলি খান নাম অনুসারে তিনি এই শহরটির নাম মকসুদাবাদ থেকে মুর্শিদাবাদে পরিবর্তন করেন। এরপরে 1717 সালে মুর্শিদ কুলি খান নিজেকে বাংলার প্রথম নবাব হিসেবে ঘোষণা করেন এবং তার শাসনকালীন সময়ে 1723 সালে এই কাটরা মসজিদটি তৈরি করেন, যেখানে একসঙ্গে 2000 মানুষের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। আর এটা আমার পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে, এই যে জায়গাটা, এটা হলো নামাজ পড়ার জায়গা। এখানে 2000 মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারে, এতটা বড় একটা স্পেস। আর এর সামনেই অ্যাকচুয়াল মসজিদটা, এবং তার ইচ্ছা অনুযায়ী এই মসজিদের প্রাঙ্গণের নিচে তাকে সমাধি দেওয়া হয়। তো এই জায়গাটায় রয়েছিল মুর্শিদ কুলি খায়ের কবরস্থান, যেখানে তার সমাধি দেওয়া হয়েছিল। এটা তার ইচ্ছেতেই হয়েছিল। আর এর সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা হলো এই যে এর নিচে যে কবরস্থানটা, এই তার উপর দিয়ে এই সিঁড়িটা গেছে, এই মসজিদে যাওয়ার সিঁড়িটা। তো ওনার ধারণা ছিল যে এই মসজিদে যারা নামাজ পড়তে আসবেন, তারা যেহেতু নামাজ পড়তে আসা মানে তাদের মধ্যে সোয়াব অর্জন হয়, তো তারা যখন এই মুর্শিদ কুলি খায়ের কবরস্থানের উপর দিয়ে যাবে, তাদের যত সোয়াব, যাকে আমাদের ভাষায় নর্মাল ভাষায় পুণ্য বলে, সেই পুণ্যটা হবে, সেটা তাদের পদধূলিতে সে একটু হলেও লাভ করবে, আর তার জন্য তার জান্নাত হাসিল হবে। তো এটাই তার কনসেপ্ট ছিল। এর জন্যই সে ওঠার যে রাস্তাটা, এই রাস্তার নিচেই তার কবরস্থান করেছে। তোমার কেমন লাগছে বাবা? ভালো। প্রথম আসলাম, ঐতিহাসিক জায়গা দেখে ভালো লাগলো, কিন্তু গরম একটু না? গরম, প্রচন্ড রৌদ্র। আপনারা দেখছেন এই ইটগুলোকে বলা হতো বাংলা ইট। আপনারা লক্ষ্য করে দেখবেন যে ইটের ওপর সব জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের সব আসনের ডিজাইন করে করে দেখুন রাখা আছে। এক একটা আসনে এক একটা মুসলিম ভাইরা বসে আগে নামাজ পাঠ করতেন, টোটাল 2000 নামাজি একসাথে। নামাজিরা যখন নামাজ পাঠ করতে বসতেন, মাথার উপর দিয়ে তারা সামিয়ানা তৈরি করতো, একটা টেন্ট, তাবু তৈরি করতো। ওপরে দেখান লোয়ার বালাগুলো ঝুলছে, দেখুন। ওইখান থেকে টেন্ট করার পর নামাজের এখানে বসে নামাজ পাঠ করতেন। তাবু করার উদ্দেশ্য, তারা যখন এখানে নামাজ পড়বে, রোদ বা জল তাদেরকে যাতে স্পর্শ করতে না পারে, সেখানে টেন্ট করতো। তারপর একটা আসনে একটা করে লোক বসে নামাজ পাঠ করতো। এটা নামাজ পড়ার জায়গা ছিল। একসময় নামাজ হতো, এখন এখানে কোনো নামাজ হয়। তো অ্যাকচুয়াল যে মসজিদটা, সেই মসজিদটার কাঁচ হয়েছে একটুখানি, বাকি দুটো গম্বুজ আছে। আর এই মাঝখানে যে 3টে গম্বুজ ছিল, সেই 3টে গম্বুজ ভূমিকম্পের কারণে ভেঙে গেছে। আর ভূমিকম্পের কারণে এই যে মসজিদটা অ্যাকচুয়াল, সেই মসজিদটা একটু কাতও হয়ে আছে, এইদিকে দেবে গেছে। তো এটা এখানকার সব থেকে ইন্টারেস্টিং অ্যান্ড স্ট্রেঞ্জ ব্যাপার, সেটা হলো মন্দির। মসজিদ এরিয়ার মধ্যে একটা মন্দিরও রয়েছে। গাইজ, আমাদের কিন্তু এক একটা জায়গায় ঢুকে এতক্ষণ টাইম স্পেন্ড করা যাবে না, তাহলে কিন্তু আমরা পুরো ঘুরতে পারবো না। এটা যেহেতু আমাদের প্রথম স্পট ছিল, আর প্রথম স্পট মানে নর্মালি এটা হয় যে দেরি হবেই তোমার বেরোতে। তো আমাদের সঙ্গেও তাই হয়েছে। আমরা অনেকটা বেশি টাইম কাটিয়ে দিয়েছি এর ভেতরে, কারণ আমাদের এখনও অনেকগুলো জায়গা রয়েছে যেগুলোতে আমাদের ভিজিট করতে হবে। আর এতটা ফাঁকা নর্মালি থাকে না, অনেক বেশি ভিড় থাকে। আমি এর আগে যখন এসেছিলাম তখনও মোটামুটি 3-4টে টিম ছিল। তো কাকা আমাদের জন্য ওয়েট করছে এখানে। চলো 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 কাকা, বেশি দেরি করে ফেললাম। কাকা, আমরা এবার কোথায় যাচ্ছি? আর এই কাটরা মসজিদ থেকে কাঠগোলা বাগানের দিকে যেতে রাস্তাতেই পড়ে ফৌতা মসজিদ নামে আরেকটি বড় মসজিদ, যা অপূর্ণ মসজিদ নামেও পরিচিত। মুর্শিদ কুলি খানের নাতি নবাব সরফরাজ খানের শাসনকালে 1740 সালে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল, কিন্তু তার অকাল মৃত্যুর কারণে মসজিদটির নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যায়। সরফরাজ খানের শাসনকাল খুবই সীমিত সময়ের জন্য ছিল, তাই তার আমলে উল্লেখযোগ্য কিছু নির্মাণ কাজ শুরু হলেও তা সম্পূর্ণ হয়নি। এর মধ্যে ফৌতা মসজিদটি অন্যতম। তো গাইস, এইখান দিয়ে আমরা ঘুরে আসলাম। ওই দেখো তারা আসছে ফুটো মসজিদের ছাদে। এখন আমরা সাবধানে সাবধানে। তো এই হলো গম্বুজগুলো, উপর থেকে দেখতে এমনটা লাগে। এই ফৌতা মসজিদ নিয়ে একটি প্রচলিত কাহিনী রয়েছে যে এটি রাতারাতি তৈরি হয়েছিল। বাস্তবে এটি সম্পূর্ণ সত্যি নয়। এছাড়া এই মসজিদের আশেপাশের মানুষ এটিকে ফুটো মসজিদও বলে। এর কারণ হলো মসজিদের গম্বুজগুলি অসম্পূর্ণ থাকার কারণে এর উপরের অংশগুলি ফুটো অবস্থায় থেকে যায়, তাই স্থানীয় মানুষজন একে ফুটো মসজিদও বলে, বাস্তবে যার নাম ফৌতা মসজিদ। তো এটা আবার আলাদা রাস্তা নেওয়া যাবে এখান দিয়ে যাচ্ছে, একদমই সরু রাস্তা। আই থিঙ্ক এখনো এখান দিয়ে ওঠা নামা যাচ্ছে, কিন্তু আজ থেকে 1-2 বছর পরে এই জিনিসগুলোর অস্তিত্ব থাকবে না। খুবই সাবধানে নামতে হবে, কারণ প্রচুর রিস্কি জায়গা। রানিং শু করে ট্র্যাক করছে আমি। তো এই দাদারা এতক্ষণ এখানে বসি পাচ্ছিল, আর বাবা সেটা দেখে বাবাও শুরু করে দিয়েছে, কারণ সে এইসব জিনিসে খুব এক্সপার্ট। আসছি দাদা, তোমরা ভালো থাকো, আর অনেক বেশি বেশি মাছ পাও। আসবে না? হ্যাঁ, ড্রোন না,
ওর মেশিন চলছে, আওয়াজ শুনে বাবা বলছে ড্রোন ওড়াচ্ছে কারা, কেউ একজন কাটার মেশিন চালাচ্ছে না। আমাদের ড্রোনটা হারানোর পরে বাবারও খুব কষ্ট হয়েছিল। তো আমি রিসেন্টলি 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ হবে যে আমি আমার ড্রোনটা হারিয়েছি। তার জন্য এখন আশেপাশে ড্রোনের মতো আওয়াজ পেলে পরে আমার কানে খুব আওয়াজটা আসে। তো বাবা সেই কথাটাই বলছিল। আমার ভিডিও আছে, ভিডিওটা দেখে নিও, এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখন আমরা যাচ্ছি কাঠগোলায়। হ্যাঁ এখন যাচ্ছি আমরা কাঠগোলা। ভালো একটা জায়গা, অ্যাস্থেটিক লাগে জায়গাটা। হ্যাঁ আমারও সেই লাগে জায়গাটা, মানে হাজারদুয়ারি থেকে ওটা ভালো লাগে, শান্তশিষ্ট থাকে, লোকজন বেশি থাকে না। আমাদের জাস্ট এক্সপ্লোরেশন শুরু হলো, আর এখনো অনেক কিছু দেখা বাকি রয়েছে। মানে আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি সবার জন্য ভালো ভিডিও বানানোর। তোমরাও যাতে এমন ফিল করতে পারো যে তোমরাও আমার সঙ্গে ঘুরতে এসছো, আমি এমনটাই চেষ্টা করছি। আর একই জঙ্গলের মধ্যে ওঠা, এই করা ওই করা, শুধুমাত্র তোমাদের একটা নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। তো তার জন্য তোমরা এইটুকুই করতে পারো, সেটা হলো যার যা ওপিনিয়ন আছে তোমরা কমেন্ট করো। তোমরা যদি মুর্শিদাবাদ এসে থাকো, ঘুরে থাকো, তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে সেইগুলো কমেন্টে জানাও, তাহলে আমিও জানতে পারবো যে তোমাদের কি এক্সপিরিয়েন্স রয়েছে, তোমরা এখানে ঘুরতে এসে তোমরা কেমন মজা পেয়েছো। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবও করো। টাকা পয়সা কিছু লাগছে না, কষ্ট করতে হচ্ছে না, শুধু আঙুল দিয়ে প্রেস করতে হবে, আর বাকি কষ্ট সব আমি করে দেবো, প্রমিস।